আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিয় ছেলেমেয়েরা, কাছে দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ছেলেমেয়েরা, আমরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা সংগঠনের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে। ছেলেমেয়েরা, আমরা লাস্ট ক্লাসে আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে আমরা ব্যবস্থাপনার ক্রমবিকাশের দুইটা বিষয় আমরা আলোচনা করেছিলাম। একটা হচ্ছে প্রাচীন যুগ, আর একটা হচ্ছে মধ্যযুগ। ছেলেমেয়েরা, নিশ্চয়ই তোমাদের মনে আছে প্রাচীন যুগকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছিল। প্রথম যুগে বলা হচ্ছিল খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে খ্রিস্টের মৃত্যুর পূর্ব পর্যন্ত। খ্রিস্ট বলতে ঈসা আলাইহিস সালামকে বোঝানো হচ্ছে। এরপর আমরা আলোচনা করেছিলাম খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে 525 অব্দ পর্যন্ত। এরপর আমরা মধ্যযুগে এসেছিলাম। ছেলেমেয়েরা, এই মধ্যযুগ হচ্ছে 0 বছর থেকে 1750 পর্যন্ত। ছেলেমেয়েরা, মধ্যযুগটা কত থেকে কত? 0 থেকে 1750 পর্যন্ত। যেখানে এই মধ্যযুগে যারা ব্যাপকভাবে অবদান রেখেছেন তাদের মধ্যে আল ফারাবি। মধ্যযুগের শুরুতে আমরা কিন্তু পড়েছিলাম যে 900 খ্রিস্টাব্দের পুরো পর্যন্ত ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো লেখা পাওয়া যায় না। তবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের আমলে শাসন ব্যবস্থা ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় যে যথেষ্ট অগ্রগতি হয়েছিল তা সুস্পষ্টভাবে বর্ণনা পাওয়া যায়। এই প্রথম আমরা এই ব্যবস্থাপনার লিখিত আকারে একটা কোনো তথ্য পাই, যেটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার যে খোলাফায়ে রাশিদিন ছিল তারা তাদের সময়কালে। এরপর আমরা দেখি যে আল ফারাবি, যিনি এখানে অবদান রেখেছিলেন 900 খ্রিস্টাব্দীতে, তারপরে ইমাম গাজ্জালি, তারপরে লুকা প্যাসিওলি, আমাদের হিসাব বিজ্ঞানের জনক, তারপরে থমাস মুর। ছেলেমেয়েরা, আমরা এই থমাস মুর পর্যন্ত আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসে। আজকে আমরা পড়ছি শিল্প বিপ্লব কাল। এখন আমরা কি পড়তে যাচ্ছি? শিল্প বিপ্লব কাল। আমরা 5 পৃষ্ঠায় পড়ছি। শিল্প বিপ্লব কাল, মনোযোগ দাও সবাই। শিল্প বিপ্লব কাল হচ্ছে 1750 থেকে 1850। ছেলেমেয়েরা, শিল্প বিপ্লব কাল কত থেকে কত পর্যন্ত? 1750 থেকে 1850 সময়টুকু হচ্ছে শিল্প বিপ্লব কাল। শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের সাথে তাল মিলে ব্যবস্থাপনা শাস্ত্র ব্যাপক উন্নতি ঘটে। সর্বপ্রথম কোথায়? ব্রিটেনে এবং পরে ইউরোপে এবং আমেরিকায় ঘটে যাওয়া শিল্প বিপ্লব শিল্পশাস্ত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। হ্যাঁ, ব্যবস্থাপনার যে শিল্প বিপ্লব কাল সেটা 1750 থেকে বলো 1850। আচ্ছা ছেলেমেয়েরা, এই শিল্প বিপ্লবের সময় কারা কারা ব্যবস্থাপনায় অবদান রেখেছিল? খুব মনোযোগ দিয়ে শোনো। প্রথম হচ্ছে জেমস স্টিওয়ার্ট। প্রথমে কে বলতো? জেমস স্টিওয়ার্ট। খুব ভালো করে শুনবে। জেমস স্টিওয়ার্ট 1767 সালে স্যার জেমস স্টিওয়ার্ট রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ে তার একটি গ্রন্থ প্রকাশ করেন। হ্যাঁ, উনি একটা গ্রন্থ প্রকাশ করেন যেটা 1767 সালে। ওই গ্রন্থের বিষয়বস্তু ছিল রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়। এতে ক্ষমতার উৎস সম্পর্কে তথ্য প্রদান করা হয় এবং শিল্প উৎপাদনে যন্ত্র প্রবর্তনের পক্ষে জোরালো বক্তব্য তুলে ধরেন। তিনি অর্থাৎ জেমস স্টুয়ার্ট 1767 সালে সর্বপ্রথম উৎপাদনের ক্ষেত্রে যন্ত্র ব্যবহারের গুরুত্ব আলোকপাত করেন। জেমস স্টুয়ার্ট, বলো জেমস স্টুয়ার্ট। কত সালে? 1767 সালে। কত সালে? নাম কি? জেমস স্টুয়ার্ট। বলো জেমস স্টুয়ার্ট। ছেলেমেয়েরা হচ্ছে অ্যাডাম স্মিথ, যেটা আমরা প্রায় ব্যবহার করি। এই অ্যাডাম স্মিথ, এটা হচ্ছে 1772 সালে অর্থনৈতিক শাস্ত্রের জনক। ওনাকে বলা হয় অর্থনৈতিক শাস্ত্রের জনক। অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশন নামক গ্রন্থ প্রকাশিত হয়। এতে তিনি উৎপাদন বৃদ্ধির জন্য শ্রম বিভাগের উপর গুরুত্ব দেন। এই গ্রন্থে ব্যবস্থাপনার বহুবিধ সমস্যা ও ধারণা তুলে ধরা হয়। এই অ্যাডাম স্মিথ কত সালে এই গ্রন্থটা লিখেন? 1772। বলো। অ্যাডাম স্মিথ যে বইটা লিখেন সেটা কত সালে? আর জেমস স্টুয়ার্ট যে বইটা প্রকাশ করেন সেটা হচ্ছে 1767। 67, 68, 69, 70, 71, 72। অর্থাৎ ওই জেমস স্টুয়ার্টের 5 বছর পর 1767 থেকে 1772 সালে অ্যাডাম স্মিথ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। জেমস ওয়াট এবং ম্যাথে বোল্টন। জেমস ওয়াট, বলো জেমস ওয়াট এবং ম্যাথে বোল্টন। বলো ম্যাথে বোল্টন। ওকে, জেমস ওয়াট এবং ম্যাথে বোল্টন।
জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারকারক বলা হয়ে থাকে। জেমস ওয়াটকে কি বলা হয়ে থাকে? বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারকারক বলা হয়ে থাকে জেমস ওয়াট। জেমস ওয়াটকে কি বলা হয়? বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক বলা হয় জেমস ওয়াটকে। এই দুই বিজ্ঞ উদ্ভাবক মিলে স্টিম ইঞ্জিন তৈরির জন্য বোল্টন ওয়াট অ্যান্ড সন্স নামক প্রতিষ্ঠান গঠন করেন। স্টিম ইঞ্জিন, বলো কি ইঞ্জিন? স্টিম ইঞ্জিন তৈরি করে একটা কোম্পানি গঠন করেন। 1800 খ্রিস্টাব্দে এর সহযোগী সোহো ইঞ্জিনিয়ারিং ফাউন্ড্রিতে ব্যবস্থাপনার ক্ষেত্রে সর্বপ্রথম বৈজ্ঞানিক চিন্তা ভাবনার প্রয়োগ শুরু হয়। ছেলেমেয়েরা, সর্বপ্রথম বৈজ্ঞানিক চিন্তা ভাবনার ব্যবস্থাপনায় সর্বপ্রথম বৈজ্ঞানিক চিন্তা ভাবনা প্রয়োগ শুরু হয় 1800 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? যন্ত্রপাতি বিন্যাস এবং দ্রব্যের মান উন্নয়ন ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় গবেষণা এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়। রবার্ট ওয়েন, এখন আমরা আলোচনা করতে যাচ্ছি কি বলতো? রবার্ট ওয়েন। ছেলেমেয়েরা, এই পর্যায়ে রবার্ট ওয়েন আমাদের ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। রবার্ট ওয়েন তিনি 1800 সাল থেকে 1828 সাল থেকে কত? 1828, এই 28 বছর পর্যন্ত স্কটল্যান্ডের বিভিন্ন বস্ত্রশিল্পে ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। উনি নিজে ম্যানেজার ছিলেন। নিজে কি ছিলেন? রবার্ট ওয়েন। বলো রবার্ট ওয়েন, বলো জোরে। রবার্ট ওয়েন, বলো রবার্ট ওয়েন। রবার্ট ওয়েন তিনি নিজে 28 বছর ব্যবস্থাপক হিসেবে ছিলেন স্কটল্যান্ডের বিভিন্ন বস্ত্র শিল্পে শ্রমিক কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে তার গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য তাকে আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয়। এই ছেলেমেয়েরা, আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক কাকে বলা হয়? রবার্ট ওয়েনকে। রবার্ট ওয়েনকে আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয়। তিনি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে অন্যান্য সম্পদের উপর বিনিয়োগের তুলনায় মানব শক্তি খাতে বিনিয়োগ কয়েক গুণ লাভজনক। ছেলেমেয়েরা, উনি প্রথম প্রমাণ করেন যে তুমি বাড়ি কেনো, গাড়ি কেনো, যাই কেউ না কেন, যত সম্পদ কেউ না কেন, যদি একজন মানুষকে দক্ষ সুশিক্ষিত বানানো যায়, ওই মানুষের পেছনে বিনিয়োগটা হচ্ছে সর্বোত্তম সম্পদ। কথা বুঝতে পেরেছো? দেখো কত গুরুত্বপূর্ণ কথা বলেন রবার্ট ওয়েন। বুঝলি আমার কথা? তুমি একটা গাড়ি কিনলে কিন্তু তোমার বাচ্চাকে অশিক্ষিত রাখলে এই বিনিয়োগটা সর্বোত্তম বিনিয়োগ হলো না। সর্বোত্তম বিনিয়োগ হচ্ছে একজন মানুষকে সুশিক্ষা দেয়া, জ্ঞান অর্জন করা, তাকে দক্ষতা অর্জন করার হেল্প করা। এটাই হচ্ছে তাহলে ছেলেমেয়েরা, এই আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জন্য কাকে বলা হয়? রবার্ট ওয়েন। রবার্ট ওয়েন তিনি 1800 থেকে 1828 সাল পর্যন্ত স্কটল্যান্ডের বিভিন্ন বস্ত্র কারখানার ম্যানেজার হিসেবে কাজ করেন। যেহেতু তিনি নিজে ম্যানেজার ছিলেন, এই জন্য তিনি বুঝতে পেরেছেন যে শ্রমিকদের সাথে কিরকম সম্পর্ক হওয়া দরকার। এই জন্য তাকে বলা হয় আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক। আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থা, কারণ নিজে তো তিনি মিশেছেন শ্রমিক কর্মীদের সাথে। ছেলেমেয়েরা, তিনি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন, কি প্রমাণ করেন? যে অন্য যে কোনো সম্পদে বিনিয়োগের চেয়ে মানুষের পেছনে বিনিয়োগ হচ্ছে সবচেয়ে বেশি লাভজনক। ছেলেমেয়েরা, তোমাদের বাবা মা যেমন তোমাদের পিছনে এখন বিনিয়োগ করছে, এটাকেই বলে সর্বোৎকৃষ্ট বিনিয়োগ। তোমাদের পিছনে বিনিয়োগ করছে। একটা সময় তোমরা যখন জ্ঞান অর্জন করে মানুষের মতো মানুষ হয়ে ভালো ফলাফল করে একটা ভালো জায়গায় পৌঁছবে, তখন তোমরা কি করতে পারবে? অসংখ্য সম্পদ তৈরি করতে পারবে। কথা বুঝতে পেরেছো তো? মানুষকে সবচেয়ে বড় সম্পদ বলা হয়, কেন জানো? কারণ মানুষ এই একাই অসংখ্য সম্পদ তৈরি করতে পারে। আচ্ছা ছেলেমেয়েরা, পরবর্তীতে আমরা এই যুগে পেয়েছি, অর্থাৎ শিল্প বিপ্লব যুগে পেয়েছি চার্লস ব্যাবেজকে। ছেলেমেয়েরা, চার্লস ব্যাবেজ, বলো চার্লস ব্যাবেজ, আবার বলো চার্লস ব্যাবেজ। ছেলেমেয়েরা, আমরা শিল্প বিপ্লব কাল পড়ছি। শিল্প বিপ্লব কাল কত থেকে কত পর্যন্ত? 1750 থেকে 1850। শিল্প বিপ্লব কাল কত থেকে কত? 1750 থেকে 1850। এখানে আমরা কাকে কাকে পেয়েছি? আমরা জেমস স্টুয়ার্টকে পেয়েছি, অ্যাডাম স্মিথকে পেয়েছি, জেমস ওয়াট এবং ম্যাথে বোল্টনকে পেয়েছি, রবার্ট ওয়েনকে পেয়েছি, যাকে বলা হয় আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক। এরপর চার্লস ব্যাবেজ। কি বলো? চার্লস ব্যাবেজ শব্দটা তোমাদের পরিচিত? চেনা লাগে? হ্যাঁ, এবার শোনো ছেলেমেয়েরা, তিনি ছিলেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত শাস্ত্রের অধ্যাপক। চার্লস ব্যাবেজ কি ছিলেন? গণিত শাস্ত্রের অধ্যাপক ছিলেন। কম্পিউটার যন্ত্রের আবিষ্কার তার মহান কীর্তি। এই যে তোমাদের কম্পিউটারের বিষয় বলা হয়েছে, কম্পিউটার আবিষ্কার তার মহান কীর্তি। তিনি তার গ্রন্থে সর্বপ্রথম জোর দিয়ে প্রমাণ করেন যে একটি সফল ব্যবসায়ের ব্যবস্থাপনার সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান। একটা সফল ব্যবসায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ব্যবস্থাপনা।
একটা সফল ব্যবসায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে, ছেলেমেয়েরা চার্লস ব্যাবেজ সম্পর্কে আমরা বলছিলাম, তিনি কি আবিষ্কার করেন? ফটোকপি মেশিন। কি? কম্পিউটার। চার্লস ব্যাবেজ এই কম্পিউটার আবিষ্কার করেন, এটা তার একটা গ্রেট অ্যাচিভমেন্ট আমরা বলি। তিনি তার গ্রন্থে সর্বপ্রথম জোর দিয়ে প্রমাণ করেন একটি সফল ব্যবসায় ব্যবস্থাপনা সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ব্যবস্থাপনার ক্ষেত্রে গণিত শাস্ত্রের প্রয়োগে তিনি অবদান রেখেছেন। ছেলেমেয়েরা এই ব্যবস্থাপনায় সর্বপ্রথম উনি গণিত ইন্ট্রোডিউস করেছেন। তাকে কম্পিউটারের জনক বলা হয়ে থাকে, ফাদার অফ কম্পিউটার। ফাদার অফ কম্পিউটার, এখানে আমরা দুটা বিষয়ের ফাদার পেয়েছি। একটা হচ্ছে আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক কে? রবার্ট কি আইনস্টাইন, রবার্ট ওয়েন, রবার্ট। আর কম্পিউটারের জনক কে? চার্লস ব্যাবেজ। তো ছেলেমেয়েরা আমরা এই শিল্প বিপ্লবকাল যুগ আজকে পড়ছি। আজকে এই পর্যন্তই রাখছি। তোমরা আশা করি বুঝতে পেরেছো। আবারও তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ শিল্প পরবর্তী যুগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।